আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যালার্জি। খুবই পরিচিত একটা শব্দ। আমরা সবাই কখনো না কখনো আমাদের জীবনের কোনো না কোনো সময়ে এই অ্যালার্জিতে ভুগেছি বা ভুগে থাকি, এবং আমরা সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানি যে অ্যালার্জি কি জিনিস। একটু লাল লাল গোটা হয়, একটু চাকার মতো হয়, এবং অসম্ভব চুলকায়। আবার একটা সময় পর চলে যায়, আবার শুরু হয়। মূলত আমরা অ্যালার্জি বলতে এটাকেই বুঝে থাকি। তো কেন এই অ্যালার্জিটা হয়, বা অ্যালার্জি হলে আমার কি করা উচিত, বা অ্যালার্জি থেকে পরিত্রাণের উপায় কি, এই প্রশ্ন নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন। কারণ অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা, অনেকেই অ্যালার্জিতে ভুগে থাকেন। তো আমরা যেটাকে আর্টিকেরিয়া বলে থাকি ডার্মাটোলজিক্যাল টার্মে, এটাই মূলত অ্যালার্জি। আসলে যে জিনিসটা হয় যে আমাদের মধ্যে অনেকেই আছেন বেশ অনেক বিষয়গুলোর প্রতি অতি সংবেদনশীল বা হাইপার সেন্সিটিভ থাকেন, হয়তোবা তিনি নিজেও জানেন না। সেটা যে কোনো খাবার হতে পারে, কোনো কাপড় হতে পারে, কোনো ফ্যাব্রিক হতে পারে, কোনো অর্নামেন্ট হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জুতাটা উনি পরছেন সেই লেদার থেকে সমস্যা হচ্ছে, যে ঘড়িটা পরছেন সেই ঘড়ির যে মেটালটা আছে বা লেদার, সেটা লেদার থেকে সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ডাস্ট থেকে সমস্যা হচ্ছে, একটু ঘেমে গেলে চুলকাচ্ছে। আবার অনেকে আছেন ঠিক এরকম অ্যালার্জি ওঠে, উনি নিজেও জানেন না কোত্থেকে হচ্ছে। আমরা সেটাকে ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বলে থাকি, অর্থাৎ অ্যালার্জি যেটার কারণ আমরা ঠিক খুঁজে বের করতে পারছি না। তো আমাদের কাছে যখন এই অ্যালার্জি নিয়ে আসেন, আমরা প্রথমে যে জিনিসটা করার চেষ্টা করি, একটা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ইতিহাসটাকে একটু ঘাটার চেষ্টা করি। সেখান থেকে বের করার চেষ্টা করি যে কোন কোন উপাদান আছে কিনা যেটার প্রতি তিনি মানে অতি সংবেদনশীল। তো অনেকাংশে দেখা যায় যে এটাকে খুঁজে বের করা ফেলা যায়। হয়তোবা কোনো একটা খাবারের কথা আছে, হয়তোবা কোনো একটি, আমি যেটা বললাম যে কোনো একটি দৈনিক ব্যবহার করছেন এমন কোনো কাপড় থেকে হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মেডিসিন থেকেও অ্যালার্জি হচ্ছে। তো আমরা এই অ্যালার্জির পেশেন্ট যখন পেয়ে থাকি, তখন আমরা ইনভেস্টিগেশন করি। একটা হচ্ছে আমরা আইজিই বলে একটি উপাদান আছে আমাদের রক্তে, এটার মাত্রাটা দেখার চেষ্টা করি। আরেকটা জিনিস আছে যেটাকে আমরা অ্যালার্জি প্রোফাইল বলে থাকি। এর মাধ্যমে যেটা করা যায় যে বিভিন্ন উপাদানের প্রতি ওই ব্যক্তি কোনো সংবেদনশীলতা বা অতি সংবেদনশীলতা আছে কিনা, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি আছে কিনা, সেটাকে বের করে ফেলা যায়। তো এভাবেই আমরা কারণটা নির্ণয় করে ফেলতে পারি অনেক ক্ষেত্রেই যে কেন অ্যালার্জি হচ্ছে। তবে যেটা বললাম, অনেকাংশেই দেখা যায় যে এই কারণটা খুঁজে পাওয়া যায় না। আবার বেশ কিছু কারণ আছে যেটা থেকেও যে অ্যালার্জি হতে পারে, এই বিষয়টা আমাদের সঠিক জানা থাকে না অনেক সময়। যেমন ধরুন, ক্রনিক ইনফেকশন থেকে হতে পারে। কেউ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছেন, সেখান থেকে, অর্থাৎ তার প্রস্রাবে ইনফেকশন আছে, সেখান থেকে অ্যালার্জি হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কৃমির সংক্রমণ থেকেও অনেক সময় অ্যালার্জিটা হয়। আবার অনেকাংশে দেখা যায় যে কোনো একটি ডিজিজের সাথে, যেমন আমরা থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম বলে একটি সমস্যা আছে, সেই সমস্যায় ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে দেখেছি যে অ্যালার্জির সমস্যাটা হচ্ছে। তো এই নানা কারণে আসলে অ্যালার্জিটা হয়ে থাকে, যেটাকে আমরা আর্টিকেরিয়া বলে থাকি। তো যখন এই সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন, আমরা প্রথমত বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে আহ, সেই অ্যালার্জির বা অ্যালার্জেন উপাদান কি সেটাকে বের করার চেষ্টা করি, এবং প্রথম চিকিৎসার স্টেপটা হচ্ছে সেই জিনিসটা থেকে যতদূর সম্ভব একটু বিরত থাকা। তো আমরা অনেক সময় দেখি যে অ্যালার্জির সমস্যা নিয়ে আসলে রোগীরা প্রথমে যেটা বলেন যে উনি অনেক খাবার ছেড়ে দিয়েছেন। তো আসলে আমি যেটা বলতে চাই যে শুধু খাবার থেকেই যে অ্যালার্জি হয়, এটা আসলে সঠিক নয়। অনেক সময় দেখা গেছে যে কোনো খাবারই বেসিক্যালি অ্যালার্জি নেই, অ্যালার্জি হচ্ছে কোনো ডাস্ট থেকে বা কোনো কাপড় থেকে বা অন্য কোনো সমস্যা থেকে। তো এই জন্য অ্যালার্জি শুরু হলে যে ঢালাও ভাবে সব খাবার ছেড়ে দিতে হবে, ব্যাপারটা সেরকম নয়। তবে কারো যদি পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে কোনো একটি খাদ্য উপাদান থেকে তার অ্যালার্জি হচ্ছে, সেটা অ্যাভয়েড করাটাই ভালো। এর পাশাপাশি আমরা যেটা করে থাকি, অ্যান্টিহিস্টামিন বলে এক ধরনের ওষুধ আছে, আমরা যেটাকে প্রেসক্রাইব করে থাকি। তো অ্যান্টিহিস্টামিনের যে ব্যাপারটা আছে, এটা অ্যালার্জির এই যে প্রভাবটা আছে, এটাকে কমাতে এবং এটাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তো অনেকাংশে দেখা যায় যে এই অ্যান্টিহিস্টামিন মেডিকেশনের পাশাপাশি যে অ্যালার্জেন উপাদানটা আছে সেটাকে যদি অ্যাভয়েড করা যায়, তাহলে রোগীরা অনেক ক্ষেত্রেই ভালো থাকেন। তবে যে জিনিসটা হয় যে এই ওষুধটা ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মতো সেবন করা প্রয়োজন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দুই একদিন সেবন করার পর যখন তার এই অ্যালার্জির মাত্রাটা কমে যায়, তিনি ওষুধটা বন্ধ করে দেন। তখন দেখা যায় এটা আবার ফেরত আসছে, এবং তখন দেখা যায় এটাকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি সবাইকে একটু বলবো, যদি আপনার চিকিৎসক আপনাকে অ্যালার্জির জন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করে থাকেন, তো ওনার পরামর্শ অনুযায়ী এটা সেবন করা উচিত, এবং এটাকে কখন বন্ধ করতে হবে সেই বিষয়ে ওনার পরামর্শটাই নেওয়া উচিত। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যান্টিহিস্টামিনের পাশাপাশি আরো কিছু ওষুধ অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয় অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তবে সেই ওষুধগুলো খুব বেশি যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমন নয়। তবে একটা বিষয় হচ্ছে, অ্যালার্জির ক্ষেত্রে ওষুধ অনেকের ক্ষেত্রে একটু দীর্ঘ সময় পর্যন্ত খাওয়ার প্রয়োজন হয়।
তো পরিশেষে এতটুকুই বলতে চাই যে আপনি যদি অ্যালার্জিতে ভুগতে থাকেন তো সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং আপনার কেন অ্যালার্জি হচ্ছে সেটা বের করার পাশাপাশি একটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, প্রেসক্রাইব মেডিকেশনের মাধ্যমে আপনি সহজেই অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।